পড়ছিলাম বেলতুলি, কলমে লাবিবা ওয়াহিদ, পর্ব সংখ্যা 33। এশার গোপন কারবার ধরা খাবার দরুন ঈশা কাচুমাচু হয়ে একপাশে দাঁড়ানো। আজ সকালে কি যেন একটা খুঁজতে গিয়ে খাটের নিচ থেকে এশার বস্তাটা খুঁজে পায়। সেখানে ছিল এশার গুপ্তধন, যেটাই সে ঘুষ এনে জমা করত। ইতিমধ্যে এই ঘুষ দিয়ে বস্তার অর্ধেক ভরে গেছে। এ নিয়ে রাজিয়া শেখ মৌনকেও ডেকে পাঠিয়েছেন। দুই মা মেয়ে মিলে এখন এশার উপর চড়াও হয়েছে। আর ছোটজন ভিকটিম কার্ড খেলছে, ইতোমধ্যে তার চোখ দিয়ে নোনা পানি গড়াচ্ছে। সে মিথ্যে বলতে পারে না, ঠাসঠুস বলে দিয়েছে, সবাই মৌন আপুর জন্য আমাকে ঘুষ দেয়, আমার কি দোষ? আহাম্মক বনে যায় রাজিয়া শেখ। ইয়ামিন মামা তো খিটখিট করে হাসছে, তার পাশেই ইয়াসিন মামা দাঁড়ানো, ওনারও হাসি আটকাচ্ছে না। রাজিয়া শেখের সামনেই বলল, ভালো একটা কনসেপ্ট পেয়েছে আপা, আমার সামনের কোনো সিনেমাতে এসার এই বুদ্ধিটা ঢুকিয়ে দেব, এরপর লিখব সত্য ঘটনা অবলম্বনে। রাজিয়া শেখ আরও খেপে গেলেন। মৌনর কাছে এশাকে হস্তান্তর করে তিনি চলে গেলেন কাজে। দ্রুত প্রণবের বাসায় রিমঝিমের খাবার পাঠাবেন তিনি। মেয়ে তো অসুস্থ শরীর নিয়ে ওখানে উঠেছে কিছুদিন হলো। রাজিয়া শেখ কিংবা রিয়াজ সাহেব এতে বাধা দেয়নি। অনেক ঝড়ঝাপটা গিয়েছে মেয়েটার উপর। মেয়ে শ্বশুর বাড়ি থাকতে চাইলে তাদের আর অমত থাকতে পারে না, বরঞ্চ তারা দুজনেই ভীষণ খুশি মেয়েকে প্রণবের মতো দায়িত্বশীল ছেলের হাতে তুলে দিয়ে। ছেলেটাকে তারা ছোট থেকেই বড় হতে দেখেছে, ভীষণ ভালো মানুষ। রাজিয়া শেখ তো আরও ভাবছেন, এতদিন কেন প্রণবকে তাদের নজরে পড়েনি। সুপাত্র তাদের চোখের সামনেই ছিল, অথচ এতদিন চোখের সামনে অদৃশ্য পর্দা টানা ছিল। রাজিয়া শেখ দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহর অশেষ রহমতে তিনি ধৈর্যের সুফল উপহার দিয়েছেন, এর চাইতে আর বিশেষ কিছু চাওয়ার নেই। এখন রিমঝিমের চিন্তা পরিবর্তন হয়ে মৌনর কাছে হস্তান্তর হয়েছে। রিমঝিমের মতো মৌনও বেশ নাজুক, তবে ওনার বিশ্বাস আছে রিমঝিমের মতো ঘটনা ছোট মেয়ে ঘটাবে না। পরিবারের একটা ঘটনা ঘটার পর মনও অনেকটা চতুর হয়েছে বটে। এছাড়া রিমঝিম নিজেও বোনকে সেভাবেই মানুষ করেছে। রাজিয়া শেখ তো জুনায়েদ আর এশাকে ঠেলতে গিয়ে মৌনকে সেভাবে কখনো সময়ই দিতে পারেনি। তবুও মেয়েটার কোনো অভিযোগ নেই। রিমঝিমের মতো করে সবকিছু সামলে নেওয়া তার অসীম ইচ্ছে। রাজিয়া শেখ চলে যাওয়ার পর দুই মামা মিলে এশার সব ঘুষ ঘেটে ঘুটে দেখছে। মৌন বোকা হয়ে চেয়ে আছে। তাদের এই হাসি তামাশা কয়েক ঘন্টার মধ্যে ধামাচাপা পড়ে গেল। কোনো এক মাধ্যমে বাতাসের গতিতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ল রিমঝিমের বিষাদময় অতীতের কথা। আগে যে বা যারা রিমঝিমকে সম্মান করত, পছন্দ করত, তাদের হঠাৎ করে রূপ পাল্টে গেল। সবাই ওকে ছিছি করতে লাগলো। রিমঝিম প্রণবের ঘরে বিশ্রাম নেওয়া অবস্থায় সেসব জানতে না পারলেও প্রণবের কিছু কাজিনের দ্বারা খোঁচা শুনে বুঝে গেল কি হয়েছে। সেই কঠিন মুহূর্ত নির্লিপ্ত থাকলো, যেন সে আগে থেকে এসবের প্রস্তুতি নিয়েছিল। প্রণবও আসে হন্তদন্ত হয়ে। সে চায় না তার প্রিয়তমাকে কেউ ছিছি করুক। সে তো জানে, নিজের চোখে দেখেছে সব। রিমঝিমকে খারাপ ভাবে ছুঁয়ে দেওয়ার আগেই সেদিন সে পৌঁছে গিয়েছিল। রিমঝিমকে বাঁচিয়ে নিয়েছিল এক বিরাট জানোয়ারের হাত থেকে। এরপর খুবই গোপনে কয়েক স্বনামধন্য পরিবার মিলে সে আবিরকে এলাকা ছাড়া করে দিয়েছিল, কেউ কিছু জানার আগে। তবুও সবকিছু নীরব ছিল এতকাল। হঠাৎ কেন রিমঝিমের বিয়ের পরে এই খবর ছড়াতে হলো, ভেবে পেল না প্রণব। তবে সে এটা বুঝেছে এটা কারো উদ্দেশ্যমূলকভাবে করা, যেন রিমঝিমকে ধ্বংস করে দেওয়া তার মূল উদ্দেশ্য। কিন্তু দেখা গেল প্রণব যতটা ভয় পাচ্ছে, রিমঝিম তার চাইতে বেশি স্বাভাবিক দেখা যাচ্ছে। তার মধ্যে দুশ্চিন্তা, ভয়, লোকে কি বলবে, এসব কিছুই দেখা যাচ্ছে না। প্রণবকে সে মিষ্টি করে বলল, একটা হেল্প করবে? বলো। আগামীকাল তো শুক্রবার, মসজিদে খেজুর বন্টন করিও, সাথে মিলাদ পড়িয়ে দিও আমাদের বিয়ে উপলক্ষে। বড় অনুষ্ঠান করার দরকার নেই, ওই টাকা সেভিংস হিসেবে রাখো। প্রণব হেসে ফেলল, স্বস্তি পাচ্ছে সে। রিমঝিম কোনো প্রকার রিয়েক্ট করেনি, অর্থাৎ সে লোকের কথা কানেই তোলেনি। ঠিক আছে ম্যাডাম, স্বামীর কাছে আর কোনো আর্জি আছে? আগামীকাল আম্মাকে ইলিশ মাছ দিয়ে এসো, দুপুরে আমাকে ইলিশের সাথে সাদা ভাত খাইয়ে দেবে, পারবে না? প্রণব রিমঝিমের চুল গুছিয়ে দিয়ে বলল, শক্ত কাজ দিতে পারো না, এগুলো কোনো ব্যাপার? প্রণব থেমে আবার বলল, তোমার এসবে দুঃখ হচ্ছে না রিমঝিম? রিমঝিম আলতো করে হাসলো, হাতের ব্যান্ডেজটা দেখিয়ে বলল, আমি এই দিনের জন্য নিজেকে প্রস্তুত করে রেখেছিলাম। তবে যদি এই ঘটনা আমার অ্যাক্সিডেন্টের আগে হতো, আমি সত্যি প্যানিক অ্যাটাক করতাম। কিন্তু আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। যখন রাস্তায় পড়েছিলাম, ওই মুহূর্তে বারবার আল্লাহকে বলছিলাম যেন আমাকে বাঁচিয়ে দেয়, তাহলে আমার এই এক জীবনে আর কোনো আফসোস থাকবে না। আল্লাহ আমার কথা শুনেছিলেন হয়তো।
ওনার অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি। শরীরের প্রতিটা জখম আমি সহ্য করেছি, বাইরের মানুষ নয়। তুমি কি ভাবো আমার ভাঙা এতই সহজ? এছাড়া রিমঝিম থেমে গেল, সময় নিয়ে মিনমিন করে বলল, তুমি আমার জীবনের রং পাল্টে দিয়েছ। তোমার পাশে আমার নিজেকে সব থেকে সুখী মানুষটা মনে হয়, যে মানুষটা আমার ঢাল হয়ে আছে। আমি বাইরের জগৎকে ভয় পাবো কেন? প্রণবের চোখ মুখে আচমকাই মুগ্ধতা, আবেগ এসে ভর করল। সে ঘুণাক্ষরেও টের পায়নি রিমঝিম তাকে এতটা সমীহ করে, তাকে অন্ধ বিশ্বাস করে। প্রণব তাকে জড়িয়ে ধরে বলল, কক্সবাজার যাবে নাকি পাহাড়ে? চলো আমরা কোথাও গিয়ে ঘুরে আসি। একাকী, শুধুই মিস্টার অ্যান্ড মিসেস প্রণব। প্রপোজাল অ্যাকসেপ্ট করছো? রিমঝিম খুবই আগ্রহ প্রকাশ করে বলল, নিশ্চয়ই। অতপর দুই কপত কপতি সমাজের কটু কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেল বান্দরবন। জাবির এই খবর পেল রিপনের মুখে। জাবির এতে কোনো হেলদোল নেই। বাকিদের মতো তার জীবনেও কিছুটা পরিবর্তন হয়েছে, যা পুরোপুরি নেতিবাচক। মঞ্জু বলল, ভাই আপনার এই বুদ্ধি তো কাজে লাগলো না। আপনি না কইছেন ভাবিরে আঘাত দিবেন, কিছুই তো হইল না। জাবির এবার বিরক্তি প্রকাশ করলো। মঞ্জু, এত অধৈর্য হইলে হয় না। এটা তো হুদাই ছিল। এখন দেখ না ওরে কেমনে তোকে ভাবি বানাই। অনেক উঠতাছে নিবিড়ের লগে। ওই কি ভাবছে আমি ওরে ছাইরা দিমু? এত সোজা? রিপন সহমত প্রকাশ করে বলল, হক কথা কইছেন ভাই। ভাবির নিবিড়ের লগে একটু বেশিই ঘেঁষাঘেঁষি। হুকুম কইরেন ভাই, একেবারে হোতাই দিমু এলাকার সব ডিরে। এক বেটার লগে এত লাগালাগির কি আছে? এখন তো নিবিড়ের রত্নার লগে লুতুপুতও নেই। আপনার লেগে তো দিন দিন চিন্তা বাড়তাছে ভাই। জাবির সাথে সাথে কিছু বলল না। বিড়িতে ফুঁক দিতে দিতে সে খুব গভীরভাবে কিছু ভাবার চেষ্টা করলো। সময় নিয়ে বলল, নিবিড় সালারে যাইতে দে, পরে দেহামো এই ফুলটুসিরে এই জাবির কি জিনিস। তখন জাবির ছাড়া কাউরে ভালো পাইব না। রিমঝিম এখনো ফেরেনি। রাতের বেলা ইয়ামিন মামা কি করলো, সালমা আর মৌনকে নিয়ে বের হলো। মামা স্পষ্ট দেখেছে জুনায়েদ চুপি চুপি কোথাও যাচ্ছে। ইয়ামিন মৌনুর উদ্দেশ্য বলল, তুই এখানে দাঁড়া, আমি তোর মামিকে নিয়ে জুনায়েদকে খুঁজে আনি, এতে আমাদের ঘোরাও হয়ে যাবে। বলে ইয়ামিন মামা সালমার হাত ধরে ফুটপাত ধরে হাঁটছে। দুজনের হাত একে অপরের হাতে বন্দি। মৌন আড়ালে হাসলো। বোকা মামা। মৌনকে কি এখনো সে বোকা ভাবে নাকি? সে আগেই দেখেছে জুনায়েদ নিবিড়দের বাড়ির দিকে যাচ্ছে, কিন্তু ইয়ামিন মামা তো মামিকে নিয়ে অন্যদিকে হাঁটা ধরেছে। মামার ধান্দা সে ধরতে পেরেছে। মৌন যাতে পরে এটা বলতে না পারে যে মামা মামি একা ঘুরতে গেছে, অথচ মৌনকে স্বাধীনী। যাক, লোকচুরির প্রেম করুক ওরা। মৌন তো জুনায়েদকে খুঁজতে চলে যায়। সে জানে জুনায়েদ আশেপাশেই আছে, কিন্তু তার এত রাতে বের হওয়ার কারণ খুঁজে পেল না। নিবিড়দের বাড়ির দিকে আসতেই দেখল জুনায়েদ হাতে দুটো আম নিয়ে পালিয়ে আসছে। জুনায়েদ মৌনকে দেখতেই নীরব এলাকায় চেঁচিয়ে বলল, আপা পালাও, আমি আম চুরি করে পালাচ্ছি, ধরা খেয়েছি। জুনায়েদ মৌনর পালানোর অপেক্ষা করলো না। সে আম নিয়ে মৌনকে ফেলেই চলে গেল। আর হতবুদ্ধি মৌন তখনও সেখানে দাঁড়িয়ে, টেরই পায়নি নিবিড় তার পেছনে দাঁড়িয়ে। চোর হয়ে চুরি করতে এসেছিস আর জানিস না কিভাবে পালাতে হয়? স্ট্রেঞ্জ। মৌন ভূত দেখার মতো চমকে উঠে পেছনে ফিরে তাকালো। অবিশ্বাস্য সুরে বলল, আপনি? চোর ধরতে এলাম, ভেতরে আয়, তোর হাত ধরে টেনে আনার ইচ্ছে নেই। বলেই নিবিড় গেটের ভেতর চলে গেল। মৌনর গলা শুকিয়ে এলো। নিবিড়ের পিছে যেতে যেতে বলল, বিশ্বাস করুন আমি কিছুই করিনি, আমি তো উল্টো জুনায়েদকে খুঁজতে এলাম। নিবিড় গাছ থেকে হাত উঁচিয়ে পাকা আম পারল। এত রাতে তুই বাহানা দিবি আর আমি বিশ্বাস করব? মৌনকে এবার বেশ অসহায় লাগলো। এখনো তার আঁচলের পেছনে লুকানো নিবিড়ের উপহারটা। সে আরও ভাবলো উপহারটা জুনায়েদকে দিয়ে পাঠাবে, আর এখানে সে নিজেই মুসিবতে পড়ে গেছে। মনু যখন আকাশ পাতাল ভাবছিল, তখন নিবিড় তাকে দুটো আম এগিয়ে দিয়ে বলল, নে, বাড়ি গিয়ে খেয়ে নিস। মেয়ে চোর হিসেবে শাস্তিও দিতে পারবো না, তাই আমার গাছকে যাতে অভিশাপ না দিস, এজন্য আম খেয়ে উদ্ধার কর। নিবিড়ের কথার মাঝে সে এক হিন্দি গান শুনল, দূর থেকে ভেসে আসছে। মোবাইলটা ওই তো বাগানের ইজি চেয়ারে রাখা। খুব সম্ভবত নিবিড় তখন গান শুনছিল। জুনায়েদের চুরি করা টের পেয়ে ফোন ফেলে এদিকে এসেছে। মৌন কাছুমাছু হয়ে আম দুটো নিল। ব্যাকগ্রাউন্ডে নিবিড়ের ফোন থেকে ভেসে আসছে কিশোর কুমারের গান। तुझे मिलके ये दिल मेरा बह जाएगा, इसी बात का डर है मुझको, क्या होना चाहे प्यार तुमसे मुझे, कर देगा बर्बाद इश्क मुझे। মুহূর্তে আবছা আলোয় দুজনের চোখাচোখি হলো। মৌন সেই চোখ জোড়ায় হারিয়েই বলতে চাইল যেন,
হয়ে গেছি বরবাদ। আপনার ভালোবাসা ইতিমধ্যে আমাকে বরবাদে ঠেলে দিয়েছে। মৌন ইতস্তত হয়ে তার আড়ালে রাখা উপহারটা নিবিড়ের দিকে এগিয়ে দিল। নিবিড় তা দেখে ভ্রু কুচকে বলল, কি এটা? মনু থেমে থেমে বলল, রোদ চশমা। কামরুল দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারার কামড় বসাচ্ছে আর হাই তুলছে। নিবিড় তাকে দূরে দাঁড় করিয়ে রেখেছে। নিবিড়ের সাথে মৌন একা। এটা নিবিড় ভালো চোখে দেখছে না। এমনিতেই রিমঝিমকে নিয়ে এত কাণ্ড হচ্ছে, তার উপর সবাই এখন মৌনুর ক্ষতির জন্য ওত পেতে আছে। এজন্য সেফটি হিসেবে কামরুলকে রাখা। কামরুল সেই নাকেও রেখেছে, কিন্তু তার এখনো আসার খবর নেই। ঘুমিয়ে টুমিয়ে গেল নাকি কে জানে। তবে সে সেক্রেটারির দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে গেল। নিবিড় ভাইয়ের এক হাতে কথা শোনা মানে আরেক হাতে বকশিস। কামরুল বকশিসের কথা শুনলে এভারেস্ট জয় করতেও প্রস্তুত। তাই ধৈর্য ধরে দাঁড়িয়ে আমের চুরি বাটপাড়ি দেখছে। যদিও আম নিবিড়ই পেরেছে, তাই আপাতত চুরির কোনো সংকেত নেই। সেই না আসলো কিছুক্ষণ পর। সে অবাকই হলো মৌনতা আর নিবিড়কে দূরে একসাথে দেখে। কামরুল তা দেখে বলল, ওইদিকে তাকায়েন না ছোট আপা, হেরা যা কর্তাছে করুক গা, আমরা হইলাম গিয়া পাহারা দিমু। মৌন আপু এই সময় কি করছে বেশি জিগায়েন না। আমি খালি শুনছি জুনায়েদ আম চুরি করছে আর ধরা খাইছে আপায়। অন্যদিকে ফিরা আল্লাহর কাছে 2 হাত তুইলা দোয়া কইরা কও যাতে মৌন আপারে বকা খাওয়ান বেশি না লাগে। পরে রাইতে ঘুমাইতে পারবো না, পরে আবার কামরুলে ডাকাডাকি লাগাই দিব। এর থেকে ভালো পাহারা দেও। তোমাকে কেন ডাকবে? কামরুল খুব ভাব মেরে বলল, নিবিড় ভাইরে বকলেই আমি এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে লাই। এই শক্তি সবাই লইয়া জন্মাইতে পারে না। সবাই কি আর কামরুল নাকি? এটা কেমন শক্তি, আমাকেও শিখাও। ঠিক আছে, আপনি যেহেতু ছোট, আপনি তাইলে 100 দিয়েন। আচ্ছা থাক, 50এই সাইরা দিমো পরামর্শ, এর বেশি কমাইতে পারবো না। সেই না বিরক্ত হয়ে বলল, তোমার মনে হয় না তুমি আজকাল একটু বেশি টাকা টাকা করছো ভাই? টাকা ছাড়া নিঃশ্বাস নেওয়া যায় না। এর লেগে টাকা পানি খাওয়ার মতো গুরুত্বপূর্ণ অপরিসীম ছোট আফা। এই 2 মাথা ভুলেই গেল এরা পাহারা দিতে দাঁড়িয়েছে। নিবিড় রোদ চশমা উল্টে পাল্টে দেখলো মৌনুর সামনে। মৌনুর অস্বস্তি হলো। এই চশমাটা সে দেখেছিল কামরুলকে কিনে দেওয়ার দিন, কিন্তু দাম ছিল বেশি। তবুও সে এতদিন অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছে এটা। আশা রাখছে নিবিড়ের পছন্দ হবে। নিবিড় বলল, হঠাৎ উপহার? মনু চট্টগ্রামের চুরিগুলির কথা মনে করল। আমতা আমতা করে বলল, আপনি আমাকে উপহার দিয়েছেন, আমি না দিলে খারাপ দেখায়। নিবিড় চুপ করে কিছু একটা ভেবে ভেতরে চলে যায়, আবার ফিরে আসে একটা প্যাকেট নিয়ে। মনু চমকে যায়, কি এটা? খুলে দেখ। মনু খুলতেই চমকে গেল। একটা সুতির শাড়ি আর 2টো সিডি। একটা সিডি বিভিন্ন গানের, আর একটা মৌনের পছন্দের একটা বাংলা সিনেমার, যেটার সিডি সে অনেক খুঁজেও পায়নি। হঠাৎ, আগামীকাল তোর 20তম জন্মদিন, ভুলে গেলি? এই চমকটা ছিল চূড়ান্ত পর্যায়ের। এত বিষণ্ণতা পারিবারিক কেচ্ছার ভিড়ে তার যে জন্মদিন এসে গেছে সে টেরই পায়নি। নিবিড় কি করে মনে রাখলো? এসা খালি কলসিটায় বলে দেয়নি তো? এই মেয়ের স্মৃতিশক্তি অনেক চালু। কার কবে জন্মদিন সব টুকে রাখার অভ্যাস আছে। নিবিড় নিজে থেকেই বলল, এসা বলেছে জন্মদিনের কথা। নিবিড় থেমে আবারও বলল, আগামীকালে ভেবেছিলাম কামরুলের হাত ধরে পাঠিয়ে দিব। এছাড়া ইয়ামিন মামার অনুরোধে মা তোর জন্য কেক বানাবে আগামীকাল। তাই ভাবলাম তুই যেহেতু চোখের সামনেই আসিস, তোকে সরাসরি উপহার দিয়ে দিই। অগ্রিম শুভ জন্মদিন মৌন। রাতের শীতল বাতাসের সাথে নিবিড়ের উইশটা মৌনর গায়ে শিহরণ দিল। ধন্যবাদ জানাতেও ভুলে গেল সে। এর মাঝে কি হলো কে জানে। মৌন জিজ্ঞেস করলো, কেন? কামরুলকে দিয়ে পাঠাতেন কেন? নিবিড় রয়ে শয়ে জবাব দিল, আগামীকাল আমি চলে যাব, এবার সোজা জাহাজে। জাহাজের কথা শুনে মৌনর বুকটা ভঙ্গুর হয়ে এলো। তার সমস্ত উচ্ছ্বাস এক নিমিষে মাটিতে আছড়ে পড়ল। সুখের দিনগুলো বুঝি এত দ্রুত ফুরিয়ে গেল? মৌনর চেহারায় পরিবর্তন নিবিড়েরও নজরে পড়ল। ভ্রু কুচকে বলল, আর ইউ অল রাইট মৌন? মৌন কোনো মতো বলল, বাড়ি যাব। নিবিড় কামরুলকে ডাকলো যেন মৌনকে বাড়ি পৌঁছে দেয়। অবশ্য কামরুলের যাওয়া লাগলো না। ইয়ামিন মামাই এসে মৌনকে নিয়ে গেল। মৌন যেতে যেতে ভাবল, আপনার যাত্রা আল্লাহ সুস্থ সবল রাখুক নিবিড় সাহেব। কোনো এক জন্মদিনে নিশ্চয়ই আপনার সাথে আমি কেক কাটবো। নিবিড় চলে যেতেই মৌনও ব্যস্ততা বাড়ল। ইয়ামিন মামারও ইতোমধ্যে চলে গেছে। তার ফাইনাল শুরু হয়ে গিয়েছে। এই নিয়ে তার পুরো 1 মাস দৌড়ঝাঁপের উপর কাটাতে হলো। কিন্তু শেষ পরীক্ষার দিন ভয়াবহ এক খবর শুনল। জুনায়েদদের নাকি জাবিরের সাথে হাতাহাতি করেছে। জুনায়েদ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। গায়ে যেন আগুন জ্বলে উঠেছিল মৌনের। রিমঝিম প্রণব এখন এলাকায় নেই।
ওরা চট্টগ্রাম ঘুরতে গিয়েছে। মৌন রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তখনই জাবিরের কাছে ছুটে গেল। রাগে সে হুঁশ খুইয়ে বসেছে। এতদিন জাবিরের সমস্ত অত্যাচার সে মুখ বুজে সহ্য করেছে, কিন্তু তার পরিবারের হাত ঢুকালে সে মোটেও সহ্য করবে না। জাবির তখন বাইকের সাথে হেলান দিয়ে গুনগুন করে গান গাইছিল। মনকে দেখতেই দুনিয়া জুড়ানো এক শয়তানি হাসি দিয়ে বলল, আরে আরে রিপন, যা যা নাস্তা পানি নিয়ে আয়, তোর ভাবি আইসি। এত তাড়াতাড়ি আইব এইটা তো ভাবি নেই। মনু চেঁচালো, সমস্যা কি আপনার? আমার ভাইয়ের গায়ে হাত তুলেছেন কোন সাহসে? হাত কই তুললাম গো সুন্দরী, ওগুলা শালা দুয়েলা ভাইয়ের হইয়াই থাকে, এত হাইপার হওয়ার কিছু নাই। রিপন যা, ভাবির লাইগা কোকান। মনো আরও রেগে গেল, গা ঘিন ঘিন করে উঠল। কিসের ভাবি? কে ভাবি? চটকনা দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব। আহ সুন্দরী, রাগ করো কে? তোমার আমি বিয়া করম এটা সবাই জানে। মুখ সামলে কথা বলেন। আপনার মতো চরিত্রহীন গুন্ডাকে কে বিয়ে করবে? এসব বিশ্রী স্বপ্ন দেখা বাদ দিন। মনো থেমে আবারও বলল, আপনি যদি আর একবারও আমার পরিবার বা আমার উপর বাজে বদনজর দেন, এবার আমি কসম পুলিশে যাব। পুলিশের ডান্ডার বাড়ি খেলে নেতা ফেতা বেরিয়ে যাবে। বলেই মনো হন হন করে চলে আসলো। জাবির মূর্তির মতো দাঁড়ানো, তার মুখে হাসি থাকলেও চোখগুলো ভয়াবহ দেখাচ্ছে। মৌন তাকে আজ হুমকি দিয়েছে, তাকে মুখের উপর প্রত্যাখ্যান করে গেছে। স্বভাবতই এগুলো জাবিরের পুরুষিগতে খুব লেগে গেছে। রিপন তো রেগে মেগে বলল, ভাই শালেরে ধইরা আনমু? সাহস কত বড় আপনারে পুলিশের ডর ধায় থাপ্পড় মারতে চায়, হাত ভাঙ্গা দিমু? জাবির ভয়াবহ সুরে বলল, থাপ্পড় দেওয়ার হুমকি দেয় না রিপন, কথা দিয়ে থাপ্পড় না, জুতার বাড়ি দেয়া গেছে তগ ভাবি। তোর ভাবির রূপের খুব দ্যামাক বুঝছিস? কি হয় যদি ওই রূপই না থাহে? বলেই জাবির হো হো করে হাসলো। মঞ্জু রিপনও বুঝে গেল তাদের ভাই ইঙ্গিতে কি বুঝিয়েছে। মৌনর প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো গেল ভীষণ চাপের মধ্যে। জুনায়েদ এখনো হাসপাতালে। বাসা আর হাসপাতালের পাশাপাশি ভার্সিটিতেও তার ছুটতে হয়েছে। খবর পেয়ে প্রণব আর রুমঝিম দ্রুতই ফিরে এসেছে, আর একাডেমিকে হাফসা সাহায্য করেছে। মনু সত্যি হাফসার প্রতি কৃতজ্ঞ। মেয়েটা না থাকলে যে কি হতো, মনু তো এক সেকেন্ডের জন্য ভাবতে পারছে না। মনু সবেই বেলতলির গলি দিয়ে ঢুকেছে। সকালে বৃষ্টি হয়েছিল, কেমন যেন মাটির স্যাঁতস্যাঁতে ঘ্রাণ নাকে বিচ্ছে। এই মুহূর্তে তার স্বস্তি পাওয়ার কথা থাকলেও সে হঠাৎ ভড়কে গেল পেছন থেকে বাইকের শব্দ শুনে। বাইকে বসা মঞ্জু আর পেছনে সাবির। মৌনকে দেখতেই লাল দাঁতগুলো বের করে হেসে বলল, তোর রূপের খুব দেমাক তাই না? এবার থেকে দেখিস এই চেহারাতেই মানুষের থুথু ফেলবো। বলেই মৌনর দিকে জাবির অ্যাসিড ছুঁড়ে মারল।